আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের গণিতের অনুশীলনী 9 শতকরা, সরল মুনাফা ও লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। তো এসো প্রথমে শতকরা নিয়ে আমরা কথা বলি। শতকরা কি সেটা আগে প্রথমে জানতে হবে তোমাকে। তো একটি রাশির সাথে আরেকটি রাশির তুলনা করা, একটি রাশির সাথে আরেকটি রাশির তুলনা করা এবং সেটাকে শতকরায় প্রকাশ করা, সেটা হচ্ছে শতকরা। যেমন কোন বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী, তাহলে শতকরা কতজন ছাত্রী? কোন বিদ্যালয়ে বলছে বা কোন শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী, তাহলে এখানে বললো শতকরা কতজন ছাত্রী, তাহলে এই 50 জনের মধ্যে 20 জন ছাত্রী, অর্থাৎ একটা রাশির সাথে আরেকটি রাশি তুলনা করা। যেমন এটা যদি আমি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি লিখবো? 50 এ 20 এত। এখন এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করতে পারবো, কারণ শতকরা প্রকাশ করতে গেলে কোন সংখ্যাকে 100 দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আসো আমরা তাহলে একটা রাশির সাথে আরেকটা রাশির তুলনা, তাই সেই কথাটা তোমাদের অনুশীলনের শুরুতে বলেছে। কোন বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি তা আলোচনা করো। এই যে তুলনা করা, একটা রাশির সাথে আরেকটা রাশির তুলনা করা, এটা হচ্ছে কি আমাদের শতকরা হিসাব করতে হয়। রাশির তুলনা করে তারপর সেটাকে শতকরায় প্রকাশ করতে হয়। তাহলে এসো শতকরা বলতে কি আমরা প্রথমেই জানি শতকরা শব্দের অর্থ কি। তাহলে আমরা লিখি শতকরা শব্দের অর্থ কি। শতকরা শব্দের অর্থ প্রতি শতে, অর্থাৎ প্রতি 100-তে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে শতকরা শব্দের অর্থ। তাহলে শতকরা শব্দের অর্থ হচ্ছে প্রতি শতে। আচ্ছা, শতকরার চিহ্ন কি আমরা যদি সেটা বলি, তার আগে বলি শতকরা একটি কিন্তু ভগ্নাংশ। শতকরা একটি কি যদি প্রশ্ন হয় অবজেক্টিভে, শতকরা একটি কি, তাহলে তোমরা বলবা শতকরা একটি ভগ্নাংশ। শতকরা একটি কি ভগ্নাংশ, যার প্রতি ক্ষেত্রে হর কত? প্রতি ক্ষেত্রে হর 100। শতকরা এমন একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর হবে কত? 100। তাহলে আমরা দুইটা, এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসবে তোমাদের সমাপনীতে। শতকরা শব্দের অর্থ প্রতি শতে। শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর কত? 100। তাহলে আসি আমরা, তাহলে আমরা জানলাম এবার শতকরার চিহ্ন। শতকরার চিহ্ন কি? পার্সেন্ট। শতকরার চিহ্ন কি বলে? এটা হচ্ছে শতকরার চিহ্ন কি? পার্সেন্ট। এটা কি শতকরার চিহ্ন। তাহলে শতকরার চিহ্ন কি? শতকরার চিহ্নটা হচ্ছে কি? পার্সেন্ট চিহ্ন। এটা হচ্ছে পার্সেন্টাইল। অর্থাৎ যখন আমরা কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করব তখন সেই সংখ্যাটার পাশে আমরা এই পার্সেন্ট চিহ্নটা দেব। আচ্ছা, শতকরা প্রকাশ করতে হলে কত দ্বারা গুণ করতে হয়? শতকরা কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হলে 100 দ্বারা গুণ করতে হয়। সব সময় 100 দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে তোমাকে আগে বেসিক জিনিস যদি না জানো তাহলে তুমি শতকরা করতে পারবে না। তাহলে শতকরা শব্দের অর্থ প্রতি শতে। শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর কত? 100। তাহলে বলছে শতকরা চিহ্ন কি? পার্সেন্ট। কোন সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হলে কত দ্বারা গুণ করতে হয়? 100 দ্বারা গুণ করতে হয়। আচ্ছা, তাহলে
আমরা যদি এখন বলি এই 1%, আমরা যদি বলি ধরো 1%, এই কথার অর্থটা কি? এই কথার অর্থটা হচ্ছে এই পার্সেন্ট মানে কি? পার্সেন্ট হচ্ছে কি মানে শতকরা, 100 দ্বারা গুণ করেছি তাই তো আমরা পার্সেন্ট দিয়েছি। আচ্ছা তাহলে 1% মানে কি? উপরে 1 নিচে 100, এটা হচ্ছে 1%। যদি বলা হয় 5%, এই কথাটা আমরা কিভাবে লিখবো? উপরে 5 নিচে 100, এটা হচ্ছে 5%। তার মানে কি? এটা হচ্ছে 5 গুণন 1/100, অর্থাৎ পার্সেন্ট চিহ্নের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 1/100 লিখতে পারি, অথবা 1/100 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পার্সেন্ট চিহ্ন লিখতে পারি। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন যদি তোমাদের বলা হয় যে 15%, তাহলে কি লিখবা? যদি বলা হয় 15%, তাহলে কি লিখবা? উপরে 15 নিচে 100, এটা হচ্ছে কি 15%। অর্থাৎ এই কথাটা 15%, এই কথাটা মানে কি? 15 গুণন 1/100। এই কথার অর্থটা কি? এই 1/100 মানে কি? যদি আমি 1/100 না লিখি তাহলে কি লিখতে পারি? আমি পার্সেন্ট কথাটা লিখতে পারি। তাই বলছে যে পার্সেন্ট চিহ্ন মানে কি? 1/100। তাহলে আমরা শতকরা সম্পর্কে যদি বলা হয় 100% কথার অর্থ কি? 100% যদি আমরা লিখি 100% কথার অর্থটা কি? 100% বলি না? 100% আমরা বলি 100%, অনেক সময় বলে থাকি, গল্প করতে গিয়ে বলে থাকি, একটা কথা আমি বলেছি তারপর বলি 100% মানে কি? 1% সত্য, অবশ্যই কথাটা সত্য। তার মানে কি? 100% মানে 100%, মানে কি? উপরে 100 নিচে 100, তাহলে 100 কাটা গেলে কত? 1। তাহলে 100% সমান কি? 1। 100% কথার অর্থ কত? 1। শতভাগ সত্য, তারপরে আমি যা বলছি শতভাগ সত্য, তার মানে কি? 1 ভাগ সত্য। শতভাগ সত্য বলা মানে কি? 1 ভাগ সত্য না? 100% মানে কি? 100/100, তার মানে কি? 100 কাটা গেল কত কি? 1। তাহলে এই হলো শতকরা। তাহলে আমরা শতকরা জানলাম কি? শতকরা হচ্ছে, শতকরা শব্দের অর্থ প্রতিশতে। শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর 100। আবার পড়েছি আমরা শতকরাকে কিন্তু একটা অনুপাতও বলা হয়। শতকরা কিন্তু একটা অনুপাতও বলা হয়। কারণ কি? অনুপাত চিহ্ন এই যে 1:100। তার মানে কি? এই কথাটাকে লিখে কিভাবে? উপরে 1 নিচে 100, তাহলে অনুপাত থেকে কিন্তু ভগ্নাংশ। তাহলে শতকরা একটি অনুপাত, আবার শতকরা একটি ভগ্নাংশ, দুটোই সত্য। শতকরা একটি অনুপাত বলা যায়, তাই তোমাদের বইতে আছে শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা। শতকরা হচ্ছে সেই অনুপাত যাকে 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা, সেটাই হচ্ছে শতকরা। তাহলে এরপরে আসি আমরা সরল মুনাফা। এরপর আসি কি? সরল মুনাফা। তাহলে শতকরা আমরা বেসিক জিনিস জানতে পেরেছি, আমরা এবার সরল মুনাফা। সরল মুনাফাটা কি? সরল মুনাফাটা হচ্ছে, অর্থাৎ আমি ব্যাংকে টাকা রেখেছি, আমি যে টাকা রেখেছি সেই টাকার উপর আমাকে ব্যাংক ইন্টারেস্ট দিবে, সাপোজ 5% হারে। তাহলে এই যে 100 টাকায় 5 টাকা করে বেশি পেয়ে আমি 5 বছর পরে যে টাকাটা পাবো সেটাই কি? মুনাফা। সেটা হচ্ছে কি? মুনাফা। আর সেই মুনাফাটা কি বলছে? সরল মুনাফা। মুনাফা বলতেই বোঝায় কি? সরল মুনাফা। মুনাফা বলতেই আমরা কি বুঝি? সরল মুনাফা বলি, সরল মুনাফা বুঝি আমরা। তাহলে এই যে 100 টাকার উপর অতিরিক্ত যে টাকা গ্রহণ করা, এটা হচ্ছে কি? মুনাফা। আমরা যে টাকা রাখবো সেই টাকার উপর অতিরিক্ত টাকা গ্রহণ, এটা কি? মুনাফা। যে টাকা রাখবো সেটা কি? মূলধন মানে আসল। যে টাকা আমরা ব্যাংকে রাখবো সেই টাকাটা হচ্ছে মূলধন, আর যে টাকা রাখার পরে আমরা যে অতিরিক্ত টাকা গ্রহণ করব সেটা কি? মুনাফা। আর যত পার্সেন্ট আমাদের মুনাফা দেবে সেটা হচ্ছে মুনাফার হার। আর কত বছর মেয়াদি? 5 বছর, 6 বছর, 7 বছর, এরকম একটা মেয়াদি থাকে। তাই 1 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি। তাহলে এগুলো আমাদের দেখো, সরল মুনাফার ক্ষেত্রে আমাদের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমাদের জানতে হবে। যেমন বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফার সূত্রটা কি? আসল ইনটু বার্ষিক মুনাফার হার নিচে 100। বার্ষিক মুনাফার সূত্রটা যদি আমরা লিখি তাহলে আসল ইনটু মুনাফার হার, আসল ইনটু বার্ষিক মুনাফার হার ভাগ কত? 100। আমরা যদি এখানে লিখি আমাদের সূত্রটা, আমরা একটু দেখো, মুনাফা
মুনাফা সূত্রটা যদি লিখি তাহলে কি লিখবো আমরা? মুনাফা সূত্র আসল গুণন সময়, তারপরে কয় বছর মেয়াদি টাকাটা আছে সেইটা, এবং গুণন মুনাফার হার ভাগ কত? 100। এটা হচ্ছে মুনাফা। এটা কিসের সূত্র? মুনাফা সূত্র। আর যদি বার্ষিক মুনাফা বলতাম, বইতে যেমন তোমাদের বলছে বার্ষিক মুনাফা, তার মানে কয় বছরে? বার্ষিক বলতে কয় বছর বোঝাচ্ছে? 1 বছরে। বার্ষিক বলতে কয় বছর? 1 বছর। বার্ষিক বলতে কয় বছর? 1 বছর। বার্ষিক মুনাফা যদি বলতাম তাহলে লিখতাম আসল ইনটু বার্ষিক মুনাফার হার ভাগ কত? 100। ওকে, এই বার্ষিক কথাটাকে এখানে আমি ডাইভার্ট করে কি লিখেছি? সময় লিখেছি। আসল ইনটু সময় ইনটু মুনাফার হার ভাগ 100। এখান থেকে কিন্তু আমরা আরো সূত্র তৈরি করতে পারি, যেমন মুনাফা সমান আমরা এটা পেলাম। এবার যদি বলি আসল সমান কি? আসল সমান কি? এই দুটো আমরা গুণ করে বলে লিখতে পারি মুনাফা ইনটু 100 ভাগ কি? সময় গুণন মুনাফার হার। তাহলে আসল সমান আমরা কিন্তু মুনাফা ইনটু 100, আসল সমান আমরা কি পেলাম? আসল সমান পেয়েছি মুনাফা ইনটু 100 নিচে সময় ইনটু মুনাফার হার, আমরা কিন্তু এটা পেয়েছি। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, যদি এখানে বলা হতো যে মুনাফার হার নির্ণয় করতে বলেছে, মুনাফার হার, এখানে 1 নম্বর দিলাম আমরা মুনাফা, 2 নম্বরে হার আসল, 3 নম্বরে মুনাফার হার। তাহলে কি? তাহলে লিখবো আমরা এই সূত্রগুলো তোমাদের লাগবে অঙ্ক করার সময়। মুনাফা ইনটু 100 নিচে আসল ইনটু সময়, আসল ইনটু সময়। তাহলে মুনাফার হার বলতে আমরা কি বুঝি? মুনাফা ইনটু 100 নিচে আসল ইনটু সময়। আচ্ছা, যদি এবার আসল পেয়েছি, মুনাফার হার পেয়েছি, মুনাফা পেয়েছি, তাহলে কি আমার খুব ইচ্ছে করছে না সময় সমান কি? তাহলে আমরা একটু সময় সমান লিখি। সময় 4 নম্বরে যদি সময় বের করতে বলে সময় সমান কি? তাহলে অবশ্যই মুনাফা ইনটু 100 ভাগ আসল ইনটু হার। হার মানে কি? মুনাফার হার। তাহলে কিন্তু আমাদের 4টা এই মুনাফা, সরল মুনাফা অঙ্কের জন্য যে 4টা সূত্র আমরা জানলাম, এই 4টা সূত্র জানলেই আমরা সরল মুনাফার সমস্ত অঙ্কগুলো ইনশাআল্লাহ আমরা করতে পারবো। এবার আসি লাভ ক্ষতি। তাহলে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে অনুশীলনী 9 এর বেসিক ধারণা। শতকরা শিখেছি, সরল মুনাফা শিখেছি, এবার আসবো কি? লাভ ক্ষতি। লাভ ক্ষতি, লাভ আমরা বুঝি, লাভ শুনলে আমাদের খুব ভালো লাগে। তার মানে কি? পকেটে টাকা আসবে, প্রফিট আসবে। আমি একটা জিনিস বাজারে গিয়েছি, সাহিল বাজারে গিয়েছে, কচুক্ষেত বাজারে গিয়ে সাহিল চিন্তা করলো যে আমি একটা খেলনা কিনবো। ও খেলনাটা কিনেছে কত দিয়ে? 500 টাকা দিয়ে। এখন খেলনাটা নিয়ে যখন সে বাসায় আসলো, সাহিলের হাতে খেলনাটা দেখে অর্কুর খুব পছন্দ হলো। তো সাহিল চিন্তা করলো ঠিক আছে, তাহলে 500 টাকার জিনিস আমি অর্কুর কাছে 600 টাকায় বিক্রি করে দিই। তাহলে এই যে 500 টাকা দিয়ে কিনে নিয়ে এসে অর্কুর পছন্দ হয়েছে, বলেছে ঠিক আছে তুমি আমাকে 600 টাকা দাও, আমি তোমাকে খেলনাটা দিয়ে দেব। সাহিল কি করেছে? অর্ককে 600 টাকা দিয়ে খেলনাটা দিয়েছে। তাহলে সাহিল মাঝে কি করলো? এই কচুকোত বাজার থেকে 500 টাকায় কিনেছে, 600 টাকায় অর্কর কাছে বিক্রি করে দিয়েছে। তার মানে কি? এখানে কিন্তু সাহিলের লাভ হয়েছে কত টাকা? 100 টাকা। কারণ সে 500 টাকায় কিনে 600 টাকায় বিক্রি করেছে, এটা কিন্তু তার লাভ। আবার সাহিল বাজারে গিয়েছে, বাজারে গিয়ে এখন আরেকটি খেলনা কিনেছে। খেলনাটা নিয়ে আসার পরে তারপরে সে বাসায় যখন এসেছে, আসার পরে এখন বর্ণর কাছে মনে হয়েছে খেলনাটা ভালো, কিন্তু বর্ণ সাহিলকে বলছে না তোমার খেলনাটা খুব একটা ভালো হয়নি। তো সাহিল চিন্তা করলো খেলনাটা যেহেতু পছন্দ করছে না, ঠিক আছে 500 টাকা দিয়ে কিনেছি, যাও 400 টাকা আমি এটা বিক্রি করবো, তুমি কি নিবা? তো বর্ণ মনে মনে চিন্তা করলো খুব একটা খারাপও না, 400 টাকা দিয়ে নেওয়া যায়। তখন সে 400 টাকা দিয়ে নিয়ে নিল। তার মানে সাহিল 500 টাকায় কিনে বর্ণর কাছে 400 টাকায় বিক্রি করলো। তার মানে এখানে কত টাকা ক্ষতি হলো? তার 100 টাকা ক্ষতি হলো। তার মানে কি? একবার লাভ হচ্ছে, কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলে কি হচ্ছে? লাভ হচ্ছে। আবার কম টাকায় কিনে যদি
কম যে টাকায় কিনেছে সেখান থেকে যদি কম টাকায় বিক্রি করে তাহলে কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম প্রিয় শিক্ষার্থী, এখানে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভর করেছিল, ওই সাহিলের যে টাকা দিয়ে খেলনাটা কিনেছিল তার উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে একটা প্রশ্ন লিখতে পারি, লাভ বা ক্ষতি হিসেব করা হয় কিসের উপর, ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা এখানে লিখতে পারি লাভ বা ক্ষতি হিসেব করা হয় ক্রয় মূল্যের উপর। অর্থাৎ সাহিল বাজারে গিয়ে 500 টাকা কিনে 600 টাকা বিক্রি করেছে, আবার 500 টাকা দিনে 400 টাকা বিক্রি করেছে। তার মানে কি, তার একবার লাভ হয়েছে যখন সে 600 বিক্রি করেছে, আর একবার ক্ষতি হয়েছে যখন সে 400 বিক্রি করেছে। তার মানে লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়, অবশ্যই ক্রয় মূল্যের উপর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা সমাপনীতে তোমাদের অনেক সময় আসে। তাহলে লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়, লাভ বা ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপর। আচ্ছা, এবার আসো শিক্ষার্থী, ওই যে সাহিল বাজারে গিয়ে জিনিস কিনেছে কত, 600 টাকায়। তার মানে কি, ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম। তার মানে কি, ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে কি হয়েছে, লাভ হয়েছে, লাভ। তাহলে লাভ সমান কি, ক্রয় মূল্য থেকে আমরা বিক্রয় মূল্য কি করব, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব। তার মানে লাভ হলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। ওকে, যদি ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে কি হবে, লাভ হবে। আচ্ছা, এবার ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্য থেকে, ক্রয় লেস দেন বিক্রয়, এবার কি হবে, তাহলে ক্রয় মূল্য, এখানে আমরা মূল্য দিই, তাহলে ক্রয় মূল্য লেস দেন বিক্রয় মূল্য, নিঃসন্দেহে কি হয়েছে, এবার ক্ষতি হয়েছে। তার মানে ক্ষতি, ক্ষতি হলে আমরা কি লিখবো, ক্ষতি হলে যেহেতু যেটা বড় সেটা থেকে বিয়োগ দিতে হয়, তাহলে এখানে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি, অবশ্যই বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য বড় বিক্রয় মূল্য ছোট, তাহলে ক্ষতি হয়েছে। এটা কি হয়েছে, ক্ষতি। আর ক্রয় মূল্য ছোট, ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে যদি কম হয় তাহলে কি হয়, লাভ হয়। কি বুঝতে পেরেছো? তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে বেশি, তার মানে তুমি কিনা মূল্য ছিল 500 টাকা আর বিক্রয় মূল্য ছিল 400 টাকা, তাহলে বেশি কে, ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, তাহলে কি হয়েছে, তোমার ক্ষতি হয়েছে। আর ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তাহলে কি হবে, তোমার লাভ হবে। তাহলে লাভ হলে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ওকে, আচ্ছা, তাহলে এই সূত্রটা যদি আমরা জানি তাহলে লাভ ক্ষতি অঙ্ক আমরা করতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, যদি আমরা এখানে মনে করি যে তুমি বিক্রয় মূল্য বের করতে চাচ্ছ অথবা ক্রয় মূল্য বের করতে চাচ্ছ, দেখো এখানে খেয়াল করো একটু, যদি আমি বলি এখানে ক্রয় মূল্য সমান কি, ধরো তোমার ক্ষতি দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে, ক্ষতি দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে, তখন তুমি ক্রয় মূল্য বের করবা, ক্ষতি বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বের করবা। তাহলে কি করতে হবে, ক্রয় মূল্য সমান অবশ্যই বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটুকু যোগ করলে ক্রয় মূল্য পাবো, বিক্রয় মূল্য যোগ ক্ষতি, তাহলে আমরা কি পাবো, ক্রয় মূল্য পাবো। কারণ কি, ক্রয় মূল্য আমি 600 টাকায় কিনেছিলাম, আমি 100 টাকা ক্ষতি করে বিক্রি করেছি, তাহলে 600 টাকা হতে গেলে বিক্রয় মূল্যের সাথে 100 যোগ করতে হবে, দেন তো আমার ক্রয় মূল্য সমান হবে, তাই না? কারণ আমি 600 টাকায় সাইল কিনেছিল আর 500 টাকা বিক্রি করেছিল বর্ণর কাছে, তাহলে কি তার ক্ষতি হয়েছিল কত, 100 টাকা। তাহলে 500 যোগ 100 মিলে তো সাইলের সমান হবে 600 টাকা, তাই হবে না? আবার যদি মনে করো তোমার লাভ দেয়া আছে, বিক্রয় মূল্য দেয়া আছে, বের করতে চাচ্ছি ক্রয় মূল্য, কি দেয়া আছে, লাভ, আর কি দেয়া আছে, বিক্রয় মূল্য, তাহলে অবশ্যই বিক্রয় মূল্য থেকে লাভটা বিয়োগ করলে ক্রয় মূল্য পাওয়া যাবে। তার মানে ক্রয় মূল্য কম ছিল, এখানে ও কিনেছিল 500 টাকা, ওর কাছে বিক্রি করেছিল 600 টাকা। তার মানে এখানে যদি আমরা ক্রয় মূল্য বের করতে চাই তাহলে কি, বিক্রয় মূল্য থেকে লাভটুকু কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে, তাহলে আমরা কি ক্রয় মূল্যটা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, এইগুলো যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আমরা
অঙ্কগুলো করতে পারবো, তাহলে আমরা আশা করি এই বেসিক ক্লাসটা তোমরা ভালো করে দেখবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এর পরবর্তীতে আমরা অনুশীলন অঙ্ক করার পরে সৃজনশীল অঙ্কে চলে যাব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী আমরা যে ক্লাসে আসবো সেই ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমি বলছি, এবং এই বেসিক ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে, বারবার দেখবে। বারবার দেখার পরে এখানে যে সূত্রগুলো আমি লিখেছি, শতকরা, সরল মুনাফা এবং লাভ ক্ষতি, এগুলো দেখে তোমরা আগে ভালোভাবে ধারণা নেবে, তারপরে আমার এই ক্লাসের যে পর্ব 2 অঙ্ক, সেই অঙ্কগুলো করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।